এক্সকিউজ মি। জি জি, টেবিলটা আমার রিজার্ভ করা ছিল। আপনার বুকিং করা ছিল? জি। কই, আমি তো এখানে এসে কোনো সাইনবোর্ড দেখতে পাইনি। আর সাইনবোর্ড যদি দেখতেও পেতাম কিছু করার নেই, কারণ আমি তো এখানে বসে পড়েছি আর আমার কফিটাও প্রায় শেষ। দেখেন, আমার আসলেই টেবিলটা রিজার্ভ করা ছিল। আমি একটু আগে ফোন দিয়ে রিজার্ভ করেছিলাম। আপনি যদি একটু অন্য টেবিলে যেয়ে বসতেন, আমার খুবই জরুরি কাজ ছিল। জরুরি কাজ? আমারও না খুব জরুরি একটা কফি ব্রেক ছিল। সারাটা দিন আমার লেকচার শুনতে শুনতে মাথাটা একদম ধরে গিয়েছিল। আমি একটু শান্তির জন্য এখানে বসছিলাম, বাট এসে আমি শুনি প্রত্যেকটা টেবিল রিজার্ভ করা। আচ্ছা, এই দুনিয়াটা কি শুধুমাত্র আপনাদের জরুরি কাজওয়ালা মানুষদের জন্য? দেখুন, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমার রিজার্ভ করা টেবিল অনেকে বসে থাকলে তো আমি বলবোই, তাই না? এটা তো একটা সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম? নিয়মে কিন্তু এটাও বলে যে অন্যের রিজার্ভ করা টেবিলের সামনে এসে বিনা অনুমতিতে বক 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 করে যাওয়াটা একটা অভদ্রতা। দেখেন, এটা আমার রিজার্ভ করা টেবিল, অন্য কারো রিজার্ভ করা টেবিল না। ইয়েস। সরি, এক্সট্রিমলি সরি। আমি জানতাম না এখানে অন্য কেউ বসে আছে। আমার আসলে চোখে পড়েনি। বাহ, চমৎকার। সাইনবোর্ডটা আপনার চোখে পড়ে না, আর নিশ্চয়ই সেটাও এখন আমার দোষ। আমি সাইনবোর্ডটা আপনার কাছ থেকে এতক্ষণ লুকিয়ে রেখেছিলাম, তাই না? প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার খুবই দরকারি কাজ ছিল। দরকারি কাজ? আর আমার দরকার হচ্ছে শান্তি। এখন আপনি বলেন তো কোনটা বেশি দরকারি? প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি এভাবে কথা বলতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমার না এখানে বসতে ইচ্ছা করছে। আর আপনি জানেন এই ক্যাফের কফিটা কিন্তু দুর্দান্ত। আর এই কফির সাথে বসে পছন্দের বই পড়া আমার না খুব পছন্দের। আপনি কি বই পড়ছেন? হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর কথা পড়েছেন? হ্যাঁ, আমার খুবই পছন্দের একজন লেখক। তাই? জি। তা তো খুবই ভালো হয়। আচ্ছা, একটা লেখকের দুইজন ভক্ত, কিন্তু আমরা একটা টেবিল শেয়ার করে বসতে পারছি না। এটা কেমন কথা বলেন তো? দেখুন, আমি তো শেয়ার করার কথা বলছি না। আমি জাস্ট বলছি এটা আমার রিজার্ভ করা টেবিল ছিল। আপনি অন্য কোথাও যেয়ে বসেন প্লিজ। এই দুনিয়াতে মানুষ কত কিছু যে পায় না মিস্টার। বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না। যে আমার নাম নীরব। ও, নামের মধ্যেই চুপচাপ। আমি নীলা। আচ্ছা নীরব সাহেব, আপনার আসলে জরুরি কাজটা কি আমাকে বলেন তো? হ্যাঁ, বোমা টোমা নিষ্ক্রিয় করার মতো কিছু, নাকি আপনি একদম বোমা নিষ্ক্রিয়ের জন্য সরঞ্জাম এবং সব কিছু নিয়ে একদম এখানে এসেছেন, এখানে বসে বানাবেন? দেখেন প্লিজ, আমি তো বলেছি আমার জরুরি একটা কাজ। আমার একটা প্রেজেন্টেশন রেডি করা লাগবে। আমার ডেডলাইনটা খুবই কাছে। ও, প্রেজেন্টেশন। তাহলে তো আসলে খুবই জরুরি একটা কাজ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, আপনি আপাতত অন্য একটা টেবিলে গিয়ে বসেন। আমার কফিটা তো প্রায় শেষ, আমি মিনিট 10 বসবো, বইটা পড়বো, তারপর হচ্ছে চলে এলো। দেখেন, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। এক্সকিউজ মি ম্যাডাম, স্যার, কোনো অসুবিধা হচ্ছে? অবশ্যই অসুবিধা হচ্ছে। এই যে এই লোকটা যে বলতেছে উনি ভদ্রলোক, উনি এসে আমাকে বলতেছে এই টেবিলটা নাকি তার রিজার্ভ করা, কিন্তু আমি এখানে বসে শান্তিতে কফি খাচ্ছিলাম। হ্যাঁ, প্লিজ বোঝার চেষ্টা করুন। এই টেবিলটা আমার রিজার্ভ করা ছিল। ও হ্যাঁ স্যার, আসলে রিজার্ভেশনে তো আপনার এই টেবিলটা ছিল। কিন্তু স্যার দেখুন, উনি যেহেতু আগে বসে পড়েছেন, তাছাড়া একটা মেয়ে মানুষ, বোঝেনি তো, কপিও প্রায় শেষের দিকে। আপনি একটা কাজ করুন, আপনি না ওই ওই কর্নার একটা ফাঁকা টেবিলে আছে, আপনি ওখানে যে একটু বসে পড়ুন। খুব ঠান্ডা নিরিবিলি জায়গা স্যার। এবং আমি আপনাদের জন্য আরেকটা কাজ করি, দুইজনের জন্য দুটো কপি পাঠিয়ে দিচ্ছি আমার তরফ থেকে। না না, কোনো দরকার নেই, আমি উঠে চলব। না না, আপনি বুঝতে পেরেছি। আপনি প্লিজ বসেন, কোনো প্রবলেম নেই। আপনার ওটা দরকার নেই। আমি অন্য টেবিলে যেয়ে বসছি। এটাই ভালো হয়, আপনি বসেন। আসুন আপনার আমার সাথে আসুন প্লিজ প্লিজ। এক্সকিউজ মি। সো সরি, আমি একটু বেশি জিদ করে ফেলেছি। না না, ইটস ওকে, প্রবলেম নেই। আপনি ওই টেবিলে যেয়ে বসতে পারেন।
আমি চলে যাই, আমার শেষ। শেষ? হ্যাঁ। না, আপনি আরেকটু চাইলে বই নিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি জরুরি কাজ করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। চাঁদনি দারুণ সাথে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। এই যে মিস্টার পারমাণবিক বোমা বিশেষজ্ঞ, আমি না হলে পারমাণবিক বোমা বিশেষজ্ঞ, কিন্তু আপনি আমার প্রতি এরকম অমানবিক বোমা কেন বিস্ফোরণ করছেন? বাপরে বাপ, আপনি তো দেখি এখন কথাও বলতে পারেন। হুমায়ুন ভক্ত, 1-2-4টা তো হিমু আমিও পড়েছি। আমি ভদ্র, কিন্তু সুযোগ পেলে কথাটা মন্দ বলি না। গ্রেট, তাহলে একটা কাজ করি, চলেন আজকে একই টেবিলে বসে দুজন মিলে আড্ডা দিই, দেখি হুমায়ুন ভক্তের যুগলবন্দি কেমন হয়। তবে আপনার যদি সেই দিনের মতো রিজার্ভেশন নিয়ে ঝামেলা পাকানোর কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে আরে চলেন প্লিজ। চলেন। প্লিজ বস। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম মিস অমানবিক বোমা নিক্ষেপক। কি? কিছু না। আপনি কখনো নাইগার ফলস দেখেছেন? না। কখনো দেখেননি? আপনি দেখেছেন? দেখেছি। আপনি কানাডা জানি? না, আমি যাইনি, কিন্তু দেখেছি। আপনি কানাডা না গিয়ে নাইগ্রা ফলস কোথায়, কিভাবে, কখন দেখেন? এই যে আমার সামনে বসে আছেন, আমার চেয়ারের অপোজিটে। আপনি যা প্রতিদিন আয়নায় দেখেন। Are you flirting? I'm drowning. Nice try. Thank you. আপনার সেন্স অফ হিউমার আর কথা বলার ধরন কিন্তু খুবই চমৎকার। আপনারও? আমি আসলে আপনাকে যতটা নিরামিষ ভেবেছিলাম আপনি অতটা না। অতটা না? আপনি আমাকে নিরামিষ ভেবেছেন? প্রথম দিন অবশ্য আপনার সাথে প্রথম দিন ঝগড়া করাটা না আসলে বিফলে যায়নি। আমি এখন একটা কথার সঙ্গী পেয়ে গেছি। কেন, আপনার কথা বলার সঙ্গে ছিল না? এখন আছে। ওদের কপিটা কিন্তু আসলেই দারুণ। আঙ্কেল, আপনি ঠিক আছেন?
আপনি ঠিক আছেন? আপনি একটু বসেন, আপনার জন্য আমি রিক্সা করে দিচ্ছি। এই রিক্সা, আপনার একটু মনে হয় বাসায় যে বিশ্রাম করা দরকার। ডক্টর চেক আপটা মনে হয় একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে আঙ্কেল। আসো আসো, আপনি বাসায় যে একটু বিশ্রাম নিন, আর একটু পারলে ডক্টরের কাছে যেন, কেমন? বাবা আসলে এই বয়স হয়েছে তো একটু মাথাটা ঘুরে গেল। জি, এই সাবধানে নামাই দিবেন। হ্যাঁ জি, ভালো থেকো বাবা। আস্তে 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 আস্তে। জি, আসসালামু আলাইকুম। সালাম। বুঝলেন নীলমা, আজ রাস্তার মধ্যে আমি একটু মাথা করে অসুস্থ হয়ে বসলাম। হঠাৎ একটা ছেলে এসে আমাকে উঠালো, তারপরে কেমন একটা অধিকার নিয়ে রিকশায় উঠিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দিল। বুঝলাম। আর তুমি নিশ্চয়ই তার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা রাখো নাই। ওই সময় তো মনে ছিল না, একদম মনে ছিল না, ভুলে গেছিলাম। আমি জানতাম তুমি এমনটাই করবে। কিন্তু বাবা, তোমার না সেটা নাম্বার নেওয়া উচিত ছিল। ইভেন ছেলেটাকে একদিন বাসায় নিয়ে আসার দরকার ছিল, কারণ এই জমানায় কিন্তু কেউ কারোর জন্য একদমই সময় নষ্ট করতে চায় না। ঠিক বলেছিস রে মা। আসলে না, মানুষ হিসেবে ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে, দেখেই কেমন আপন আপন মনে হচ্ছে। কিন্তু মারে, তোর জন্য তো একটা ছেলে দেখা দরকার। নিজের কথা ভাব। বাবা, তুমি তো সবকিছুই জানো। আমি তো চাইলে আর হুটহাট কোনো ছেলেকে বিয়ে করে ফেলতে পারি না, তাই না? কেন পারবি না? আর তুই একটা বিষয় নিয়ে আর কত পড়ে থাকবি? ছেলে তো দেখাই আছে, নীলের ছেলেটাও খুব ভালো। মা, বাবা, আমি না এই ব্যাপারে কথা বলতে চাই না। আমি এগুলো নিয়ে ভাবছি না। তোমার প্লিজ একটু থামো। যতদিন বেঁচে আছি আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। আর সত্যি বলতে আমার মনে হয় আমি অন্য কোনো ছেলেকে পছন্দ করি। এই কথা আগে বলবি না মা, দারুণ খবর এটা। শোন, তোর পছন্দ করা যদি থাকে কেউ, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। মাগো, তুই যেখানে আনন্দে থাকবি সেখানে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সবসময় আছি। তাহলে কাজ কর, ওই ছেলেটাকে একদিন বাসায় নিয়ে চলে আয়। বাবা, ওই ছেলেটা আমাকে পছন্দ করে কিনা আমি কিন্তু এখন নিশ্চিত না। What? হ্যাঁ, বিয়ে করবো না বলে মাথা খাচ্ছিস, আর এখন ওয়ান সাইড লাভ করে বসে আছিস, একপাক্ষিক ভালোবাসা। আচ্ছা খা, দেখিস। এরকম নিরিবিলি পরিবেশে আমাকে ডেকে আনানোর মানে কি? আই মিন, প্রথমবার কল দিয়ে ডাইরেক্ট মিট করতে বললেন। আর আপনিও তো বেহায়ার মতো তো ঠিকই নাচতে নাচতে চলে এলেন। তো কিসের কন্ট্রাক্ট? কোন কন্ট্রাক্টের কথা বলছেন? না মানে বাড়ি গাড়ি, কোনো দালান বা কোনো স্টেট উড়ানোর প্ল্যান আছে নাকি? আপনার মধ্যে তো আমি মিস্টার পারমাণবিক বোমা বিশেষজ্ঞ। সো কিসের জন্য আপনার এত জরুরি তলব? আপনাকে একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? আপনি আমাকে ভালোবাসেন কেন? আপনি প্রশ্নটা আরেকবার করেন। আপনি আমাকে ভালোবাসেন কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আমার জন্য কি করতে পারবেন? আপাতত আমরা আপনি থেকে তুমিতে যেতে পারি। আপনাকে দেখে তো সেটা মনে হচ্ছে। কোনো সন্দেহ আছে? আস্তে আস্তে আস্তে, নায়কের বাদ ভেঙে যাবে। আস্তে আসেন। আপনি কিন্তু চমৎকার একজন মানুষ। আপনিও। তুমি বলার কথা ছিল। ও সরি, তুমি তুমি খুবই চমৎকার একজন মানুষ। আমিও তুমি
করে বলো না এখন থেকে। এই হ্যাঁ। ওকে। ওয়েট। কি? এটা তোমার জন্য। এটা কি? খুলে দেখো। খুলে দেখতে হবে? এটা আমি নিচ্ছি। ওকে। ওয়ালেট? বাহ, সুন্দর তো। দেখো, এইখানে আমি আমার ছবিও কিন্তু বসে দিয়েছি। তার মানে এখন থেকে তোমার জীবনের পূর্ণ অধিকার এবং হস্তক্ষেপ গ্রহণ করা আমি শুরু করে দিয়েছি। তুমি অপরিচিত নীলা হলে তোমাকে ধন্যবাদ দিয়ে বৃষ্টি বয়ে ফেলতাম, কিন্তু তুমি তো এখন থেকে আমারই নীলা, তাই তোমাকে আর ধন্যবাদ দিলাম না। ধন্যবাদের অল্টারনেটিভ কি কিছু বলার নেই? থ্যাংক ইউ। হয়েছে। আর কিছু বলার নেই? ভালোবাসি, ভালোবাসি তো। আচ্ছা, একদিন চলো বাবার সাথে তোমার পরিচয় করে দিই। কি আমার বল? বাসায়। পাগল নাকি? আমি তোমার বাসায় কেন যাব? আর আঙ্কেলের সাথে দেখা করব? দেখো আমার ভয় হাত পা কাঁপবে, আমি পারবো না। কিচ্ছু হবে না, আমি আছি তো। আর বাবা খুবই মিশুক মানুষ, কিচ্ছু হবে না। মিশুক মানুষ হোক, কিন্তু আমি তো, আচ্ছা আমিও মিশুক, কিন্তু তারপর আমার অনেক ভয় লাগছে। আমি বলেছি যেতে হবে, আর আমি যেদিন বলবো সেদিন যেতে হবে। সত্যি? হ্যাঁ। শিওর তুমি? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমি তোমাকে বাসায় নামাই দিই। রিক্সা। ভাইয়া, ভাইয়া। কি রে ভাইয়া, মা তোকে কতক্ষণ ধরে ডাকতেছে? খাইতে চল। কি করতেছিস তুই যে তুই কারো কথাই তোর কানে যাচ্ছে না? দেখছি। কি দেখতেছিস? কিছু না। দে না, বল না, কি দেখিস? আরে তোর ভাবির ছবি। দেখা আমাকে। আর দেখা আর তোর কেন দেখতে হবে? আমি দেখবো না, আমার না, ভাবি দেখতে না। হবে না। সব দে দে না, একবার দেখি একটু। দেখবি? মাশাআল্লাহ, কি মিষ্টি মেয়ে। কিন্তু এক মিনিট, কি? এত মিষ্টি মেয়ে তোকে কি দেখে পছন্দ করলো? তোর তো ঘরে আমাকে দাম দিস না, ঘরের বাইরে আমার অনেক দাম আছে। আসছে আমার দামওয়ালা রে। যাই হোক, এবার কিন্তু আমাকে অনেক বড় করে একটা ট্রিট দিতে হবে। আরে দেবো তুই এখন দে, যা যা। ঠিক আছে, মা বসে আছে, খাইতে আয়। আসে। আমি কিন্তু আসছি। তোমার বাসায় ঢুকে আমি যদি কোনো গন্ডগোল পাকিয়ে ফেলি তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না আবার। আচ্ছা, আমি তো আছি, তুমি আসো আগে। ঠিক আছে ভাই, রাখি। রিক্সা। বাহ, চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। কে এলো?
কে? আসসালামু আলাইকুম। আলাইকুম। আরে বাবা তুমি? আঙ্কেল আপনি এখানে? সেদিন তো ভালো করে তোমার ভালো মন্দ কিছু জানাই হলো না। এসো এসো, ভেতরে এসো। আচ্ছা আঙ্কেল, এটা কি নীলাদের বাসা? ও, তার মানে তুমি নীলার সেই বন্ধু না, যার জন্য মেয়ে আমাদের মাথা খাচ্ছে। এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ এসো এসো। জি আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, এসো। নীলার মা, নীলার মা, আরে এসো, দেখো কে এসেছে। বসো বাবা, বসো। আসসালামু আলাইকুম। জি। এ হচ্ছে নীলার বন্ধু, আরে যার কারণে তোমার মেয়ে আমাদের মাথা খাচ্ছিল। কেমন আছো বাবা? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওর কথা কিন্তু আমার মুখেও শুনেছো তুমি। আর ওই যে রাস্তায় আমি অসুস্থ হয়ে গেছিলাম, তখন যে ছেলেটা আমাকে রিক্সা করে দিয়েছিল, ও সেই ছেলে। ও দেখেছো, আল্লাহ কোনো না কোনোভাবে মিলিয়ে দেয়। তাহলে তো আমাদের আর আপত্তির জায়গাই থাকে না। তা বাবা, থাকছো কোথায়? জি আমি ধানমন্ডি। আচ্ছা আচ্ছা, বাবা মা আছেন তো? জি বাবা মা আছে। বাবা বিজনেস করেন আর মা হাউস ওয়াইফ। আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই বোন। আমার যে কি অনুভূতি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আঙ্কেল, নীলা কোথায়? ও, নীলা একটু ডাক্তারের কাছে গেছে। ও কি অসুস্থ নাকি? না, আমাকে একটু আগে কল করে বললো, তাই তো আমি এত তাড়াতাড়ি চলে আসলাম বাসায়। না না, অসুস্থ না, রুটিন চেক আপ। আসলে জানো, প্রতিবার ওকে বলেছি যখন তুই ডাক্তারের কাছে যাবি বাবাকে অথবা মাকে সাথে নিয়ে যাবি, না সে নেবেই না। বলে কি, ডাক্তাররা আর কি উল্টোপাল্টা কথা বলে আত্মীয় স্বজনকে নার্ভাস করে দেয়। এখন তো তুমি আছো, বাস এখন আর সে অজুহাত দেখাতে পারবে না। কি ব্যাপার, তোমাকে নার্ভাস লাগছে কেন? না না আঙ্কেল, নার্ভাস না। নীলা থাকলে আর একটু ইজি লাগতো আর কি। সাব্বাস বেটা, ডিপেন্ডেন্সির প্র্যাকটিসটা তাহলে শুরু করে দিয়েছো না? ঠিক করেছো, কারণ পুরুষের জীবনটা কাটেই হচ্ছে নারীর উপর ডিপেন্ড করে, আই মিন ওয়াইফের উপর ডিপেন্ড করে। ইউ উইল শাইন মাই বয়। আচ্ছা তোমরা বসো, গল্প করে আমি চা নিয়ে আসি। হ্যাঁ না না আন্টি, আজকে দরকার নেই, আমার অফিস আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। আর হাতে খুবই কম সময় নিয়ে এসেছি, আরেকদিন এসে আমি চা খেয়ে যাব। সে কি, এ কথা বললে তো হবে না। এইমাত্র এলে, আমার সাথে একটু গল্প গুজব করো। আরে নীলা তো বলছিল তুমি নাকি অনেক কথা বলো। নীলা নাই বলে কি তোমার কথা বলতে এখন প্রবলেম হচ্ছে? না 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 আঙ্কেল, এরকম কোনো কিছুই না। আজকে একটু যেতে হবে, আর নীলা বললো দেখি তো আমি একটু তাড়াতাড়ি করে চলে আসলাম। আরেকদিন এসে আপনাদের সাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে, তার আগে তুমি আমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে ফোন করব এবং গল্প করব তোমার সাথে। হ্যাঁ বল। ও হ্যাঁ, জি 0168। থ্যাংক ইউ। আমি ফোন দিলে ধরবে, কিন্তু তোমার সঙ্গে গল্প করবো আমি। আসে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। এসো আসসালামু বাবা, আসবে কিন্তু। জি অবশ্যই। বুঝলে নীলার মা, তোমার মেয়ে কিন্তু ঠিক পছন্দ করেছে, আমারও পছন্দ হয়েছে খুব। হুম, হ্যাঁ লাজুক না, এটাকে ভদ্র বলতে পারো। কি, আমাকে বিপদে ফেলে খুব মজা পেচ্ছ তাই না? সারপ্রাইজ। সারপ্রাইজ? এভাবে কেউ সারপ্রাইজ দেয়? মানুষের প্রেমিকা শাড়ি পরে তারপর তাকে সারপ্রাইজ দেয়, আর তুমি আমাকে বাসায় আসতে বলে নিজে ভ্যানিশ হয়ে গেছো। এটা কেমন সারপ্রাইজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করতে হবে না। আমি তোমার রাগ ভাঙিয়ে দিব? অতটা রাগ করি না যে রাগ ভাঙাতে হবে। তারপরও একটু চেষ্টা করে দেখি। ওকে করো। তুমি তেঁতুল বনের জ্যোৎস্না পড়েছো? পড়েছি। তোমার ডক্টর আনিসের কথা মনে আছে? ইস, কত আগে পড়েছিলাম বইটা। ওই যে নবনীর সাথে তার বিয়ে হয়, তারপর পোস্টিং হয়ে যায় বিরাট নগর গ্রামে। স্বভাবে সারল্য, মানুষের প্রতি মমত্ববোধ, কিন্তু নবনীর জন্য ওর ভালোবাসাটা না কখনোই কমে যায় না। জানো আবির, আমি না এই উপন্যাসটা পড়ে একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছিলাম, নারীরা সুন্দর আটকানা,
আটকায় যত্নে। একজন সুদর্শন পুরুষের থেকে একজন দায়িত্ববান পুরুষ অধিক সুন্দর। আচ্ছা, তোমার নবনীর শেষ কথাটা মনে আছে? ডাক্তার, আপনি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছেন, আর এর বিনিময়ে আমি সারা জীবন আপনার জন্য জনম জনম কাঁদিব। আমি না কখনো এসব গল্প উপন্যাস পড়ে এই চরিত্রগুলোকে সামনাসামনি কখনো আশাও করিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমি আমার সেই চরিত্রকে খুঁজে পেয়েছি, আমার আবির। কিন্তু আমি তো চোখের জল ফেলিনি। তা ফেলোনি, কিন্তু আমার হাসি যাকে মন্ত্রমুগ্ধ করতে পারে সে যে আমার জন্য বাঁধ ভাঙা কান্নার বন্যাও বয়ে দিতে পারে সেটা আমি জানি। তাই আমিও নবনীর মতো আপনাকে বলছি, আমি জনম জনম আপনার জন্য হাসবো। এভাবে সারা জীবন হাসতে থাকো। আমি দোয়া করি যেন আমাদের চরম দুঃখের দিনেও তোমার হাসি যেন না থামে। এখন বলো, রাগ কমেছে তোমার? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি যে রাগ করেছি। তাহলে তো আমি পাস। আচ্ছা শোনো, আজকে বিকেলে ওই ক্যাসেটেই, আর এবার টেবিলের রিজার্ভেশনটা দুজন একসাথে নেব, ঠিক আছে? I will be eagerly waiting for you, madam. রাখছি। রিক্সা। স্যার কি ম্যাডামের জন্য বসে আছেন? কেন এরকমটা কেন মনে হলো? না মানে আজকে তো আপনার কাছে কোনো ল্যাপটপ নেই, তাছাড়া আপনি নিচের থেকে উপরে এসে বসে আছেন, আর যেইভাবে অপেক্ষা করছেন এইভাবে একমাত্র বিশেষ কোনো মানুষের জন্যই অপেক্ষা করা যায়। আর না, তেমন কিছু না। তবে আপনাদের দুজনকে কিন্তু একসাথে চমৎকার লাগে। আরে জানতো আপনি? কেমন আছো? ভালো। তুমি? আজকে বাইরের রোদটা কিন্তু খুবই সুন্দর, তাই না? সুন্দর, কিন্তু তার চেয়ে বেশি সুন্দর নীলা নীল শাড়ি, হাতে রেশমি চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, খোলা চুল, কে বলে শরৎ শশী, তার মুখের তুলা, পদান খেয়ে পড়ে আছে তার কতগুলো। কথাটা তো খুবই সুন্দর। কার কথা? বলতে পারো এই মুহূর্তে আমার। থ্যাংক ইউ আবে। থ্যাংক ইউ কেন? আমার জীবনটাকে এত সুন্দর করে রাঙিয়ে দেওয়ার জন্য। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে সবকিছু না একদম স্বপ্নের মতো কেটে গেছে। খুব আফসোস হয় জানো, তোমার সাথে তার আরো আগে কেন পরিচয় হলো না। আর আফসোস হওয়ার কি আছে? এখন পর্যন্ত তো মাত্র আমাদের শুরু, তাই না? সামনে তো কত সময় পড়ে আছে। সময় তো এখনো পড়েই আছে। নীলা, শোনো না, কেমন লাগছে আমাকে আজকে? খুব সুন্দর। আচ্ছা নীলা, তোমার হাসিটা আজকে কেমন যেন লাগছে, কি হয়েছে? নায়গ্রার পানি কি কমে গিয়েছে নাকি? আরে হেয়ালি করো না তো, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? কিছু লুকাবো না দেখেই তো আজকে এলাম।
মানে আবির আমার হাতে আর বেশি সময় নেই। এখনই কেন উঠে যাবে? বাসায় যাওয়া লাগবে। তুমি এত অধৈর্য কেন? পুরো কথাটা তো শেষ করতে দিবে নাকি? তাহলে তুমি এরকম সাসপেন্স কেন ক্রিয়েট করতেছো? আমাকে বলো সরাসরি কি হয়েছে। আমার সময় ফুরে এসছে আবির। তুমি হয়তো ওই দিন শুনেছ আমি ডক্টরের কাছে যাই রেগুলার চেক আপের জন্য। আমি কখনো কাউকে নিয়ে যাই না, কারণ ডক্টর একটু বাজে ধারণা করেছিল। আমি চাইনি আমার ফ্যামিলির কেউ জানুক, জেনে কষ্ট পাক বা চিন্তা করুক। আমি ভেবেছিলাম অত সিরিয়াস কিছু না, আর ডক্টর আসলে অত জোর দিয়ে কখনো কিছু বলেনি। নীলা, কি 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 হয়েছে তোমার? ব্লাডে একটু ইনফেকশন ছিল। ডক্টর দেখিয়েছি, কিন্তু মনে হচ্ছিল সমস্যাটা কোনোভাবেই যাচ্ছে না। তারপর আবার ডক্টর দেখিয়েছি, তারপর ডক্টর ভেবেছে হয়তো বা আমার লিউকেমিয়া হতে পারে। বাট এটাও বলেছে যদি হয়েও থাকে পুরোপুরি রিকভারি করা যাবে, কোনো সমস্যা নেই। আজকে ডক্টরের কাছে আবার গেলাম, সব রিপোর্ট আর সব কিছু দেখে ডক্টর বলল যে আমার লিউকেমিয়া হয়েছে। কিন্তু জানো আবির, আমি না একদমই এসব ক্যান্সার ট্যান্সার নিয়ে চিন্তা করছি না, একদমই ভাবছি না। আমি শুধু ভাবছি তোমার সাথে আমার আগে কেন পরিচয় হলো না। তাহলে তোমার সাথে আমি দীর্ঘ একটা সময় পেতাম না। আবির, তুমি কি ডক্টর আনিস হতে চাচ্ছ নাকি? তুমি আমার কাছে তার থেকে আরো অনেক বড় কিছু। আর আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না তো। হ্যাঁ, আমার বোন মেরুতে ক্যান্সার সেলগুলো আস্তে আস্তে গ্রো করছে, বাট ডক্টর আমাকে বলেছে আমি যদি সব নিয়ম কানুন মেনে চলি তাহলে আমি আরো 6টা মাস বেঁচে থাকবো। বুঝতে পারছো তুমি? তাহলে তো চিন্তা কিসের? আছি তো, আরো 6 মাস আছি, একসাথে ঘুরবো, কথা বলবো, আর তুমি আমাকে কবিতা শোনাতে শোনাতে চাঁদের গল্প বলবে। কি কথা বলছো না কেন? আচ্ছা, একটা অসুস্থ মেয়েকে দিয়ে এত কথা বলাবে তুমি? হ্যাঁ, মিষ্টি করে বলবো না ভালোবাসি, ভালোবাসি তো। ভালোবাসি, ভালোবাসি তো। হ্যালো নীলা। বাবা আবির, আমার নীলা ডাক্তারের বলা 6টা বছর সে দেখে যেতে পারলো না বাবা।
আমার হাসি যাকে মন্ত্রমুগ্ধ করতে পারে, সে যে আমার জন্য বাঁধ ভাঙা কান্নার বন্যাও বয়ে দিতে পারে, সেটা আমি জানি। এইখানে আমি আমার ছবিও কিন্তু বসে দিয়েছি, তার মানে এখন থেকে তোমার জীবনের পূর্ণ অধিকার এবং হস্তক্ষেপ গ্রহণ করা আমি শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। কেন? আমার জীবনটাকে এত সুন্দর করে রাঙিয়ে দেওয়ার জন্য। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি স্বাদের জাদু। নীলা, তোমার তো হাসবার কথা ছিল, তুমি কি সত্যি সত্যি হাসছো? আচ্ছা, তোমার চোখের নিচের ডার্ক সার্কেলগুলো কি এখন কমে যাবে? মাইগ্রেনের ব্যথাটা আর বিরক্ত করবে না তো? চুল পড়া নিয়ে তো তোমার অনেক অভিযোগ ছিল, এখন আর অভিযোগ থাকবে না তো? পরকালে কি নায়করা আছে? না থাকাই ভালো বোধ হয়, তোমার সাথে প্রতিযোগিতায় পেরে উঠবে না। আমার কি শেষ একবার তোমাকে দেখতে যাওয়া উচিত? সিদ্ধান্ত নিয়েছি আমি যাব না। আমি আজ লম্বা সময় ধরে হাঁটবো। তুমি তো পাশেই আছো, তাই না? তুমি নেই, তোমাকে পাচ্ছি না, এর মানে কি জানো? তুমি এখন আমার সেখানটেও আছো যেখানে আগে কখনো ছিলে না। দেখেছো নীলা, জীবন কত অদ্ভুত। পথ শেষ হওয়ার আগেই সহপথিক হারিয়ে ফেলতে হয়, গল্প শেষ হওয়ার আগেই শ্রোতা হারিয়ে যায়। কিন্তু কিন্তু আমার গল্পটাই তো তুমি। শ্রোতা আছে, গল্পকার আছে, আজ কিনা গল্পটাই নেই। নীলা, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তো। তারাদের মিলন মেলায় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটাকে আমি নীলা বলে সম্বোধন করব, তারপর চিৎকার করে বলবো, ভালোবাসি, ভালোবাসি তো, ভালোবাসি, ভালোবাসি।